নমস্কার। শুভ শারদীয়ার শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। উপস্থাপনায় মহারাজাঙ্গার অতিথি সঙ্গের নবীন নাট্যগোষ্ঠী। আজকের নাটক অষ্টম সখী। অভিনয়ে সাথী ঘোষ, সুদমিতা ঘোষ, শাশ্বতী ঘোষ, সুদীপ্তা ঘোষ, পম্পা মন্ডল, মধুমিতা ঘোষ, অন্বেষা মন্ডল, প্রিয়া ঘোষ, রজত মন্ডল, সৌরভ বেদ, সুরঙ্গনা বেদ, অলিভা বেদ, সৃজিতা ঘোষ এবং ইশিতা কুণ্ডু। সাহেব জগন্নাথ মন্ডল, আলো সুকান্ত মন্ডল এবং স্বদেশ মন্ডল। ধনী দুই ভাই সাম, যন্ত্রাংশে বুদ্ধদেব দাস, লক্ষ্মীকান্ত মুর্মু, অনুভা বেদ। রচনা ও নির্দেশনা অভিজিৎ মন্ডল। আমাদের গ্রামের ছেলে, এটি তার ষষ্ঠ নাটক। আপনারা দেখুন এবং নাটকটি অনুভব করুন এবং করতালি দিয়ে শিল্পীদের উৎসাহ দিন। আমরা অভিজিৎ মন্ডলকে মঞ্চে আহ্বান করছি। দুর্গা মাতার আশীর্বাদ মাঠে পাথরে করে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের
ঘর সাজাই মাধব সাজাই পুজোর তলা। আমি আর পারছি না, আর ভাবতে পারছি না। মোটে 2 বছর হলো বিয়ে হয়েছে আমার বড় মেয়ে কঙ্কনার। একেবারে সুখী দাম্পত্য জীবন। পাড়ার কত লোক হিংসেই মরেছে, আবার কতজন 2 হাত ভরে আশীর্বাদ করেছে। আমি আমি নিজে 2 চোখ সার্থক করেছি আমার মেয়ে জামাইয়ের যুগল মূর্তি দেখে। কোনোদিনও কোনো রকমের অসন্তুষ্টির ছাপ আমি ওদের চোখে মুখে দেখিনি। কিন্তু আজ হঠাৎ কি এমন হলো বুঝতে পারছি না। সকালবেলায় বিদায় মশাই ফোন করে বললেন বৌমা আর এ বাড়িতে থেকে সংসার করতে চাইছে না, তাই আপনার বিয়ান তাকে সঙ্গে করে নিয়ে দিতে আসছে। আর টেনশন করতে পারছি না। দিদি আসছে? হ্যাঁ, কি মজা বলো, যদি কার দিদি আসছে অনেক অনেক গল্প করবো। তাছাড়া জামাইবাবু কত সুন্দর সুন্দর লেখা লেখে, কত নতুন নতুন গল্প। এবারে নতুন কিনতে সেটাও শুনে নেবো। মা, আমি তবে একটা স্কুলে যাবো না। কেন? আরে দিদি এসে বেশি দিন থাকেই না, জামাইবাবুর সঙ্গে সব গল্প শেষ হওয়ার আগে পালিয়ে গেল। কিন্তু এবারে তোমার দিদি একটু বেশি দিনের জন্যই থাকতে আসছে বোধহয়। তাহলে তো আরো ভালো, জামাইবাবুর একটা গল্প আর বাদ দেবো না। কিন্তু তোমার জামাইবাবু তো সঙ্গে আসছে না। কেন মা? এই কেনর উত্তর এখন এই মুহূর্তে আমার কাছে নেই রে মা। যা মা যা, তুই এখন স্কুলে যা। ঠিক আছে, থাক, দিদিটা আমার ডাকা, জামাইবাবুকে ছেড়ে একা একা থাক। জানি না চিরদিনের জন্য কিনা। কি যে হলো মেয়েটার, কি জানি কি হলো হঠাৎ করে। আমি আর টেনশন করতে পারছি না। আমার ছেলেকে ছেড়ে এখানে থাকতে চাই ও। আরে আরে বেয়ান, আসুন আসুন। জানি না কি কারণ, ওদের মধ্যে কোনো অশান্তি আছে বলেও আমি মনে করতে পারছি না। ও যে কেন ডিভোর্স পর্যন্ত গড়াতে চলেছে। এই কি শুনছিস সব? ডিভোর্স? কিন্তু কেন? ওই একই প্রশ্ন আমি আর আপনার বিয়ে নিয়ে এই 3 দিনে 3000 বার খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোনো সমস্যা হয়নি। আরে তোর কি রিজুর সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে? আরে হলেই বা, স্বামী স্ত্রীর মধ্যে তো অমন খুঁটিনাটি হয়েই থাকে, তাই বলে তাই নাকি তোর ডিভোর্সের চিন্তা করে? ঝগড়া তো কোনোদিন আমাদের হয়নি মা। ওই একই কথা। আর ঝগড়া হলেও তো একটা কারণ বলে দেব। হ্যাঁ রে মা, তোদের মান অভিমান হয়েছে। আরে ওটা তো ভালোবাসারই আরেকটা দিক। ওই নিয়ে কেউ ডিভোর্স করতে চলে? আমাদের ভালোবাসায় তো কোনো ফাঁকি নেই মা। এতই যদি জমার তাহলে ডিভোর্সের চিন্তা ঢুকলো কোথায় দিয়ে? আপনি আপনি একটু শান্ত হন ভাইয়া। আমি দেখছি বুঝিয়ে কিছু। আচ্ছা আচ্ছা, রিজু বাবু কি বলছে? বলছে আর কোথায়, ছেলে আমার 3 দিনে শুকিয়ে আটখানাটি হয়ে গেছে। বউ মুখে কুলু পেটেছে। এখনকার ছেলেরাও হয়তো সব বউ মুখ। বউয়ের কাছে শেষ কথা। ওর তো আমাদের সময় শ্বশুর শাশুড়ি কাকে বলে বুঝে যেত। এখন তো শ্বশুর হয়েছে বাপ আর ভাসুর হয়েছে দাদা। তুমি যথেষ্ট বড় হয়েছো, তোমার ভালো মন্দের জ্ঞান হয়েছে, আর একজন শিক্ষিত মেয়ে হয়ে তুমি একই করতে চলেছো। আমি তো কিছুই করিনি মা। করিসনি? না না, মহারানী তো কিছুই করেন না। ওনার তো কিছু করার দায়ও নেই। আমরা ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ এনেছি না, আর দায়িত্ব সব আমাদেরই। মা, আপনি অমন করে কেন বলছেন মা? আমি তো শাশুড়ি, আর শাশুড়ি হয়ে কোনোদিনই মা মেয়ে সম্পর্ক হয় না, এটা সবাই জানে। কিন্তু কিন্তু যে দামি মানুষটা নিজের ছেলেকে যেটা কোনো দিনও করেনি, সেই মানুষটা আজকে নিজের ছোট ছেলে হয়ে তোকে মা বলে খাইয়ে দিয়েছে। আর সেই মানুষটা, আচ্ছা বলতো, এই বয়সে এসে আমরা তোদের কারণে কেন এত দুঃখ পাবো? আপনারা আপনারা সত্যিই খুব ভালো। হ্যাঁ রে, কি এমন হলো? আমাকে ভরসা করে খুলে বলতে পারিস। আমাকে আপনি ক্ষমা
কাগজ। নেহাত 6 মাস সময় দিয়েছে, তাই এই 6 মাসে যদি মন বদলায় তো ভালো, না হলে আমি কিন্তু আমার ছেলের বিয়ে দিতে 6 মাস 2 দিন করবো না। চলি। দেখি বিয়ান, যাবো এই বেলায় এলে, এই বেলায় না হয় একটু থেকেই যাও। এই হা করে দেখছিস কি? যা যা চল নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি মা। থাক। আর আত্মীয়তা বাড়ি আপনাকে কষ্ট দিয়ে লাভ নেই। ক্ষেত্র তৈরি করেছিলাম চারা পাবো বলে, কিন্তু এখন তো দেখছি বীজটাই ভুয়া। থাক, তাই আর জল ফেলে কাজ নেই। মা না হলে এই 2 বছরে একটা নাতি কিংবা একটা নাতনি বিয়ে অমন করে যাবেন না বিয়ান। ওনার মুখে কি করলি বলতো? নিজের হাতে অমন সুন্দর সংসারটা। মা তুমিও আমাকে দোষারোপ করবে? তোমার বাবা আমাদেরকে অনেক আগে ছেড়ে চলে গিয়েছে। আমি আমি একা তোমাদের মানুষ করেছি। কোনোদিনও তোমাদের স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করিনি, কিন্তু তাই বলে ভেবো না যে প্রয়োজনে আমি কঠিন সিদ্ধান্ত নিতে পারবো না। মা তুমি তো আমার বিয়ের সময় কত কান্নাকাটি করেছিলে, বলে তোমরা সর্বক্ষণই বলো তোকে ছাড়া এ ঘর ফাঁকা ফাঁকা লাগছে, তোর জন্য মন খাচ্ছে। আমি যখন তোমার কাছে এসেছি তুমি খুশি হওনি মা? ওরে তোকে কি করে বোঝায় সেই মন খারাপটা কতটা সুখের, কতটা ভালো লাগার। মন খারাপ আমার সুখে? হয় রে, কিছু কিছু মন খারাপও সুখের হয়। তাহলে দুঃখের কি আছে মা? বিবাহিতা মেয়ে স্বামীর বিয়ের পর স্বামীর সাথে যতটা মানান, একা একাই ততটাই বেমানান। আজ আজ তুই যদি রিজুকে সঙ্গে করে নিয়ে এসে থাকতিস, আমি কত খুশি হতাম। তোরা 2 বোন ছাড়া আমার আর কে আছে বল? কে না হয় আমার ছেলে হয়ে থাকতো। মা তোমরা আমাকে যে সহনশীলতায় বড় করেছো, আমরা যেভাবে মানুষ হয়েছি, তার ওপর ভাবলে সেই আরামদায়ক জীবন। কি উল্টোপাল্টা বকছিস তুই? তাহলে আমি তাকে না চিনতাম না জানতাম, একটা কথা ছিল, সে আমার আদরের জামাই। আমি নিজের হাতে তাকে যত্ন করেছি। কই কই কোনোদিনও তো কোনো অভঙ্গুর আমি তার চোখে দেখিনি। মা গো, নিজের জামাই আর ছেলের মধ্যে যে অনেকটাই তফাৎ। তুমি তুমি দুটোকে একসাথে ঘুরিয়ে ফেলো না। তাছাড়া আমার কথা কিন্তু কখনো চেয়ে পড়ে না। বেশ তো, ভরণ পেছন বাদ দিয়ে সোজা করে বললাম, তোদের সুখের ঘরে আগুন লাগালো কে? আমি কি কোনো তৃতীয় পক্ষ? দ্বিতীয় পক্ষ? হ্যাঁ হ্যাঁ, তৃতীয় পক্ষ, তৃতীয় পক্ষ। ও দিদি, দুপক্ষ শুনেছি, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, তিনে আবার কি পক্ষ হয় গো? তবে এই দেখি বইয়ের পড়া বেশি পড়তে পারি না বলে আমার বুদ্ধি নেই বলবে না। হ্যাঁ আমি কলাই বড়ি দিতে পারি, ঘর গুনে গুনে আসন বলতে পারি, বিনুনি মিলিয়ে মিলিয়ে শীতল পাটাকে আমার তো কেউ বলতে পারে না, সে তো তুমি জানোই। আমাদের কালো গাইটা দুধটা তো গয়লাকেই দিই, সে সারা দুধ দিয়ে মাসের শেষে পয়সা মেটাবার সময় 20 টাকা কম দিচ্ছিল, আর আমি কম করে ধরেছি বেটা পয়সা মারা হচ্ছে। জানো জানো তারপর থেকে না আমি ওকে দুধে জল ঢেলে দিই, বেটা ধরতেও পারে না। আমাদের কি তাহলে ওই জল ঢালা দুধই খাস নাকি? না না এমা চিচি, তোমার দিব্যি করে বলছি, তুমি হলে জেঠিমা, তোমাকে কি জল দেওয়া খাওয়াতে পারি? তাছাড়া তোমাকে তো ভালোবেসে পোয়াটা খেতে দিই, তোমার সাথে তো আমার কোনো ব্যবসার সম্পর্ক নেই, সাদা গাইটার খাঁটি দুধ দেয় দিই। হ্যাঁ বাবু, দেখিস তোর জ্যাঠা আমার একটু পুরু পুরু না হলে পছন্দই করে না, কিন্তু একার দিন যেন মনে হয় একটু পাতলা পাতলা লাগছে। ও ওটা ওটা তো গাইটার দোষ। গাইটার? হ্যাঁ গাইটার।
গাইটা না খুব খাই তো, পেটের কোনো ভাব নেই। সেদিন হয়তো একটু বেশি জল খেয়ে ফেলে, আর দুধ দেওয়ার সময় পাতলা। কি জানি বাবু, হবে হয়তো। হ্যাঁ চলো সব। কে কি খাচ্ছে? কি তিন পক্ষের কথা বলছিলে না? হ্যাঁ, তবে শোন বলি, এই যে কঙ্কনা তার স্বামীকে ছেড়ে চলে এসেছে, তা কি এমনি এমনি এলো? হ্যাঁ, গন্ডগোল তো কিছু একটা আছে। আবার বলছে কোনো গন্ডগোলই নেই, এমনি ছেড়ে চলে এসেছে। এটা কি কেউ বিশ্বাস করবে? আমার তো মনে হয় এর মধ্যে কোনো তৃতীয় পক্ষের গন্ধ আছে। কি সেই থেকে তৃতীয় পক্ষ করছো? একটু খুলে বলো না। হ্যাঁ, বলো, তবে শোন ভাইয়ের না হয় আর স্বামী কোনো তৃতীয় জনে মন বসেছে। এখনো ঠিক বুঝলাম না। মলজা পরকীয়া বুঝি, পরকীয়া মানে প্রেম করা না, প্রেম করা। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। তা কে কার সাথে প্রেম করছে গো? সেটাই তো জানতে হবে। আমাদের পঙ্কি কারোর সঙ্গে করছে, আমার বর কারোর সঙ্গে করছে। ও তুমি চিন্তা করো না জেঠিমা, কঙ্কনা বলে আমি ঠিক খবর বের করে নেবো। পারবি? হ্যাঁ, পিঠে গিয়ে খুদের গল্প খেতে বসবো। না হলে ওর বোন শিখা তো আছে, গোটা কত পাকা করে দিয়ে দেবো, ব্যাস। তবে আমার কি মনে হয় জানো, কঙ্কনা ওরকম মেয়েই নয়, দোষ থাকলে বরেরই থাকবে। ছাড় তো, নিশ্চয়ই কঙ্কনা ওর স্বামী খিদে মেটাতে পারেনি, তাই এখানে এসে ঢং করে বলছে ও নাকি ছেড়ে চলে এসেছে। ওর শাশুড়ি নাকি বারবার করে ফিরে যাওয়ার জন্য বলছিল। মরণ কথা দেখো, ছাউরি কি ওর ছেলে বউয়ের ঘরে কান পাতবে? ও কি করে জানবে কান দেওয়া? নিজের বউকে কেই বা ছাড়তে চায়? কঙ্কনা কি বোকা বলো জেঠিমা? নিজের বরকে ছেড়েই চলে এলো, আমি এখন বউই হতে পারলাম না। হতেও পারবি না যদি কঙ্কনা এ গায়ে থাকে। কেন জেঠিমা? ওর ঘরে নিজের ঘরে থাকা না থাকার গায়ের কি এসে গেল? বেদবা না হয়ে যদি এই অল্প বয়সে বেদবা সংযমে আসা, তা কি চাকরি কালি করতে শেষে গায়ে মায়ের না গলন করেছে, তখন বিদেশের কেউ এ গায়ে মেয়ে দিতে আসবে? কঙ্কনা তাহলে বেধবা হয়ে এলি ভালো হতো, বলো জেঠিমা? কিন্তু মুখে যা আছে তাই বলবি? না 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 কাকিমা, ওকে আর শুধু শুধু ধমক দিয়ে কি হবে? যেমন কাজ তেমনি তার আওয়াজ। তবে এটা নিতান্তই আমাদের ঘরের ব্যাপার। পাড়ায় বাস করে যদি 5 জনকে দরকার পড়ে, তখন 5 জনের অধিকার আছে বৈকি দরকারে 5 জনের ঘরের ব্যাপারে খোঁজ নেওয়া। পিছনে বাস দেওয়ার নাম যদি প্রতিবেশী হয়, তাহলে দরকার নেই আমার এমন প্রতিবেশী। দরকার আছে কি নাই সেটা পরে বুঝবে। আর একটা মেয়েও তো আছে নাকি, তারও তো বিয়ে দিতে হবে। হ্যাঁ, মেয়ে যখন আমার, তাকে উপযুক্ত সময়ে পাত্রস্থ করবো বই কি। তার থেকে আমি বলি কি দিদি, পাড়ার চিন্তা বাদ দিন, নিজের পাশে করে দেওরের ঘরের দিকে একটু তাকান, যদি কোনো উপকারে লাগতে পারে। আবার তার পেন্সিলে বসে বসেই থাকছে, এত দেমাগ কি ভালো? তবে আমার নাম শান্ত, থাকি কিন্তু চুপচাপ, সময়ে বুঝতে পারবি কতটা বিষ ছড়াতে পারি। বিষ? আচ্ছা দিদি, পুলিশের পর পুলিশ সংখ্যা কেন বিষ করা হয়? আমি কি করে জানবো? আমি কি সংখ্যাতত্ত্ববিদ নাকি? বল না দিদি, বল না। কি ব্যাপার বল দেখি? হঠাৎ করে তুই এরকম বিষ সংখ্যাকে নিয়ে বললি যে বড়? না, জামাইবাবু বলছিল 20 বছর পর
20 বছর। কেন কেন? না মানে 20 বছর বয়সটাই নাকি জীবনে জীবন করবে 20 বছর? কেন রে দিদি, কি বল না। আমি কি করে জানবো? তোমার জামাইবাবু বলেনি বুঝি? আমাকে কেন বলবে? তোরা বলবো না তো? আমি জানি বড়বউরা সব কথা বলা জানিস মানে? হ্যাঁ তো, আমাদের স্কুলে ক্লাস 9 ও পড়াশোনা বাদ দিয়ে তোকে ওই করতেই বড় স্কুলে যাস? দেখ দিদি, আমি বড় হয়েছি, সবসময় আমাকে বকবি না। জানিস তো বল, না হলে না। না আমি জানি না, যে তোকে জিজ্ঞাসা করেছে তুই তার কাছে জেনে নিবি। তাকে আর পাচ্ছি কোথায়? তুই তো জামাইবাবুকে ছেড়ে দিয়ে চলে এসেছিস। শিখা, তুমি শুধু ওকে ধমকাচ্ছ কেন মা? ওকে তুমি কতদিনের মুখ বন্ধ করবে? কিন্তু মা, তাই বলে বুঝকে তুমি? যা, তাহলে ঘরে যে একটা বোন আছে সে খেয়াল আছে তোমার? মা, তুমি অমন করে কেন কথা বলছো আমার সাথে? কথা বলছি কি আর এমনি? এর জন্য তো তুমি নিজেই দায়ী। আমি দায়? আবার জিজ্ঞাসা করছো আমি দায়ী কিনা? ঘর ছেড়ে একবার বাইরে বেরিয়ে দেখো, নানা জোরে নানা কথায় কান কাটা যাচ্ছে না। ও বুঝতে পেরেছি, তুমি কাজের কথা বলছো। আমার জন্য লোকে তোমাকে নানান কথা শোনাচ্ছে, তাই তো? অসহ্য অসহ্য, কান খারাপ করা হয়ে যাচ্ছে। কিন্তু মা, আমি তো লোকের কাছে থাকতে আসিনি মা, আমি তো এসেছি তোমার কোলে, তোমার কাছে থাকতে। হ্যাঁ রে, এখন তো তুই আর সেই ছোট্টটি নেই যে তোকে আমার কোলে আঁকড়ে রাখবো। এখন তুই বড় হয়ে গেছিস, তাই তো মায়ের কোলটাও ছোট পড়ে যাচ্ছে, আর তাই তো প্রতিবেশীদের ওপর তারাও কথা শোনাচ্ছে। না দিদি, আমি আর কখনো জামাইবাবুকে নিয়ে তোকে কোনো কথা বলবো না। তোর বোকামি কেন শোনাবি না? এটা তো তোর অধিকার। তাছাড়া তুই তো আমাকে তার কথা মনে করিয়ে দিবি বারে বারে। সত্যি আমি মা হয়েও বুঝে উঠতে পারলাম না তুই কোন খেলায় মেতে উঠেছিস। চম্পা, এসে গেছিস তো? চম্পা, তুই এখানে? কেমন আছিস তুই? আমি তো পারি নাকি। তুই এসেছিস শুনে আমি জল পর্যন্ত খাইনি, ব্যাগটা রেখেই চলে এসেছি। ও মা, সে কি? দেখো মেয়ের কাণ্ড। কেমন আছো তো কাকিমা? তুই আছিস, আরে কোনো পরে হবে। ভালো দিদি। হ্যাঁ, আমি তোর জন্য আগে জল মিষ্টির ব্যবস্থা করি। কি গো তুই? তোর বরের খবর বল। লেখক বাবু, তোর তো বেশ ভালো করতে হয়। প্রতিদিন কি সুন্দর স্বপ্ন জগতে ভাবতে পারিস। মুখের কাছে কানটা রেখে গল্প শুনতে শুনতে শত দুঃখে পূর্ণিমার চাঁদ রাঙিয়ে দিয়ে যায় তোর মনটাকে। প্রদীপের তলায় যে কতটা অন্ধকার থাকে তা তুই জানিস না? তবু আলোর আভাসটা কোথায় পাওয়া যায়? নদীর এপার কহে ছাড়ি নিঃশ্বাস, ওপারে যত সুখ বলিয়া আমার বিশ্বাস। আর আমারটা তো সারাদিন ছুটো ছুটে খেটে লুটে এসে বিছানায় পড়ে তো ব্যাস ভস ভস করে নাক ডাকতে শুরু করে দিল। সে কি গো সই, তুই তোর পরেরই দুর্নাম করছিস? আরে বাবারে, বর্ণপ্রায় সব গোবিন্দেরই ছিল, তা বলে কি তারা কৃষ্ণ ভজনে বিরত ছিল? আরে কই ডাক্তারি, আমি দুটো কথা তো বলি, তারপর না হচ্ছে পরে এসে গল্প শুনে যাবো। সে তো আসেনি। আসেনি? কেন আসেনি আমাদের ঋতু গোপাল? কি করে আসবে? তোর সই যে তাকে ডিভোর্স দিয়ে চলে এসেছে। ডিভোর্স? কেন বসে? তোর জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর আমি আজকে ছাড়তে পারলাম? সবকিছু এমন হঠাৎ করে হয়ে গেল। হঠাৎ করে সুন্দর ভালোবাসার সম্পর্ক আজ বিচ্ছিন্ন হতে চলেছে।
কিন্তু তুই যা ভাবছিস তা কিন্তু কিছুই ঘটেনি আমাদের মধ্যে। তুই কেন ভাবতে পারছিস না সই? আমাদের আমাদের আর বান্ধবী 7 জনই তোকে দেখে ঈর্ষায় ভুগতাম। মনে মনে তোর বর ভাগ্যের সঙ্গে নিজেদেরকে মেলানোর চেষ্টা করতাম। আর সেই তুই ছিল সুখী দাম্পত্য ছেলে। ও তোরা তাহলে আমাকে দেখে হিংসা করছিস? ঠিক আছে, তুই যদি বলতে না চাস তোকে আর বিরক্ত করব না, যা। এই দেখো আবার রাগ করে বসলো। আজ পর্যন্ত তোর যতবার আমি রাগ ভাঙিয়েছি আমার বরের ততবার রাগ ভাঙায়নি। বরের সঙ্গে তো রাগ দেখিয়ে চলে এসেছি, তো স্বাভাবিক করে। আমি আমার বরকে রাগ দেখিয়ে চলে এসেছি আর বুকে বাজছে ওর। সই তোর মনে পড়ে আমাদের আর বান্ধবীকে জ্যাঠামশাই একত্রে কি বলে ডাকতেন? কেন মনে পড়বে না? অষ্টসখী। হ্যাঁ, অষ্টসখী। বিশাখা, সুচিত্রা, ইন্দুরেখা, চম্পকরেখা, রংদেবী, ফুলবিতা, সুদেবী এবং সবশেষে ললিতা। এনারা প্রত্যেকেই ছিলেন বিশেষ বিশেষ গুণের অধিকারী। কেউ সঙ্গীত দিতে পারদর্শী, তো কেউ সাজসজ্জে, কেউ রন্ধনে অথবা কলাবিদ্যায়। কিন্তু তুই এখন এসব কথা কেন বলছিস? আর এই সমস্ত বিদ্যা এবং ঘোলাঘুলি দিয়ে তারা রাধা মাধবের সেবা করতেন। বলতে পারিস ভক্ত ভগবানকে সেবারও পূজা নিবেদন করতেন। আচ্ছা তুই বলে যা, আর এনাদের মধ্যে সর্বগুণের সর্ববিদ্যার অধিকারী হলেন ললিতা। তাই তো সখীদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। তাতে আমি কি করবো বল? জ্যাঠামশাই তোকে ললিতা বলে ডাকতেন। ভুলে গেলি? আর সেই ললিতা হয়ে তুই তো রাধা মাধব শ্রীযুকে দুষ্ট করতে পারলি না? তোর সংসার ভেঙে গেলে আমাদের কি ভালো লাগে বল? কষ্ট হয় না আমাদের? আমি তো জানি তোর আমার কত কাছে, কত আপন। আমার দুঃখ যে তোদেরকে দুঃখী করবে সেটা কি আমাকে আর মনে বোঝাতে হবে রে? কিন্তু কিন্তু এই দুঃখ দুঃখের নয় রে, আনন্দের। দুঃখ অথচ আনন্দের? ছলনা করে খুলে বল না রে। ছলা? ললিতা দেবীর আর এক মহাবিদ্যার নাম ছলনা। ছলনা? তবে এই ছলনার মানে অসৎ উপায়ে লোক ঠকানো নয় রে। এই ছলনায় মিশে আছে বুদ্ধি দীর্ঘ চাতুর্যতা মেশানো ভালোবাসা। কিন্তু ললিতা দেবীর সেই কলার সাথে তোর ছলের মিল কোথায়? আমাদের সঙ্গে কোনো চাতুর্যতা নাকি নিজের সঙ্গে? বলবো, সব বলবো। তার আগে তুই আমাকে তুই কথা দে, তুই ভিন্ন এ কথা যেন কেউ না জানতে পারে। তুই যাই বলিস সই, কথা দেওয়ার আগে আমিও তবে একটা কথা বলি। আমার মুখ বন্ধ থাকলে যদি তোর কোনো উপকার হয় না, তাহলে হাজার ঝাপটা হয়ে গেলেও আমার মুখ খুলবে না। কিন্তু তোর যদি কোনো ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে না সই না। আমি সৎ উদ্দেশ্য সাধনের জন্য নিজের জীবনটাকে বাজিয়ে রেখেছি। আমার প্রাণাধিক প্রিয় আমার ঋতুকে আমি ছেড়ে এসেছি। এই জায়গায় লড়াই প্রাণের মানুষকে ছেড়ে প্রাণ করে তুই কি লড়াই দেবার চেষ্টা করছিস? তুই তো জানিস কিছু একজন লেখক। হ্যাঁ, সে তো আমরা সবাই জানি। সে নিজেও জানে তার লেখা খুব একটা উচ্চ মার্গের নয়, তবু সে নিজেকে অনেক উচ্চতার তোমার স্বপ্নে মশগুল। সেটাই তো স্বাভাবিক। মানুষ সবসময় নিজেকে উচ্চ থেকে উচ্চতর স্থানে তোলার চেষ্টা করে, আর এই আকাঙ্ক্ষাই তো মানুষকে এগিয়ে নিয়ে যাবে। সেই আকাঙ্ক্ষা পূরণের দরজা খোলার জন্য চাই একটি চাবি কাঠি। যে চাবি কাঠি আমি তাকে দিয়ে এসেছি। আমি ছল করে অভিমান করে তাকে ডিভোর্সের চিঠি ধরিয়ে দিয়ে এসেছি। তাকে ডিভোর্সের চিঠি ধরিয়ে দিয়ে বলছিস সকলে চাবি কাঠি দিয়েছিস? তুই জানিস না এতে যে কত বড় দুঃখ পাবে? দুঃখ পা বিরহের আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে যাক, তবেই তো সৃষ্টি হবে অমর কথা শিল্পী সুকান্তকারী কর্ণ। একের দিকে এক হাহাকার সাজিয়ে তবেই নাকি রচনা করবে শ্রেষ্ঠ বিরহের নাটক। তাই দি প্রতিযোগিতায় প্রথম হয়েছে সামনে দরজা। আমি তার পাশে শুয়ে থেকে অনুভব
সাহিত্য দিশারি এবারের প্রতিযোগিতার বিষয় নাটক। উঠতি নাট্যকারদের শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম। প্রতিযোগিতায় বিজয়ী সেরা নাট্যকারকে বিশেষ আর্থিক পুরস্কার সহ মানপত্র প্রদান করা হবে। এছাড়াও তিনি বই ছাপাতে চাইলে বিশেষ সুবিধা পাবেন এবং তিনি বাংলা নাট্য একাডেমির সদস্য পদ লাভ করবেন। অবশ্যই নাটকের মূল সুর হবে স্যাড অর্থাৎ দুঃখ। হ্যাঁ বুঝলাম, কিন্তু তুই এটা করতে পারলাম না, এর জন্য তাকে ডিভোর্সের কি প্রয়োজন পড়লো? আঘাত না করলে ঘন্টার আওয়াজ পাওয়া যায় রে। কেন তার জীবনে কি কোনো দুঃখ ছিল না যেটাকে নতুন করে আঘাত করবে? দুঃখ ছাড়া কি মানুষ আছে? তাহলে আমি তাকে দুঃখাতিরিক্ত সূক্ষ্ম বিরহের দোলায় নাড়াতে চাই। কেন? আরে দুঃখ তো মানুষের নিত্য সঙ্গী। প্রতি ক্ষণের ঘটনা, চাওয়ার সাথে পাওয়ার ক্ষুল্প ব্যবধানে দুঃখের জন্ম। এই দিয়ে কি চিরন্তনী সাহিত্য রচনা করা সম্ভব? আর বিরহ দুঃখের আগুনে পুড়ে খাক হয়ে যায় নির্যাস। হাঁটি তাই দিয়ে কিছু রচনা করবে শ্রেষ্ঠ বিরহের নাটক। খুলে যাবে তার বহুমুখী সাফল্যের দরজা। একটা কথা না বলে পারছি না, কারণ তুই নিজে সরে এসে যে বিরহ তুই নিজেকে দিতে চাইছিস সেটা তোর ত্যাগ। শেষ পর্যন্ত বিরহের পূর্বে কিছু কলমে ফুটবে। তুই একসময় নিশ্চিত তো? হার জিতে বেলবন্ধনে লড়াই শব্দটি বলবি। অনুশীলন ঠিকঠাক থাকলে জয়ের আশা অনেকটাই করা যায়। আমি নিশ্চিত আমার বিরহ ঠিকই নিজেকে বিরহিত করে তুলবে। আর তুই কিছুকে ছেড়ে সারাদিনে থাকতে পারবি তো? কেন কিছুকে ছেড়ে আগে সারা জীবন এখানে থাকতে পারবে না? বারে তুই তো বললি তাকে ডিভোর্স দিচ্ছিস, মহৎ হয়েছিস। তুই কি পাগলের মতো কথা বলছিস বলতো? আমি নিজেকে সারা জীবনের মতো ডিভোর্স দিয়েছি? অবশ্যই এই ডিভোর্স শুনেছি এই চিরজীবনের মতো ছাড়াছাড়ি। তাহলে তুই আমাদেরকে নতুন কি ধরনের জীবন দিলি? 5 মাসের জন্য, মাত্র 5 মাসের জন্য। 5 মাসের জন্য তাও হয়? আর দূর বোকা, আজকে ডিভোর্স দেবো বললে কি ডিভোর্স দেওয়া যায়? তার জন্য ফার্স্টে কোর্টে অ্যাপিল করতে হয়, তারপর কোর্ট থেকে 6 মাস টাইম দেয়। এই 6 মাসের জন্য মধ্যে যদি মন বদলায় তাহলে ডিভোর্স হয় না, ক্যান্সেল। ও মানে তুই 6 মাস নিজে থেকে আলাদা থাকবি। ঝামেলা করার কি দরকার ছিল? এখানে তো ঝামেলা আলাদা থাকলেই পারতিস। আলাদা থাকলেই পারতিস বলি আমি যদি তাকে ডিভোর্সে যদি না ধরাতাম তাহলে কি তার মনে আমাকে হারানোর ভয় জাগতো? তাছাড়া 6 মাস তো নয়, 4 মাস 15 দিন। কেন? কলেজের মাথায় তো লেখা জমা দিয়ে দিন, তারপর আমি এখানে কি করব? সত্যি সত্যি ছড়াবেলা দেখতে ললিতা সঙ্গীত করতে এসেছি, কিন্তু সবাই থেকে ভুল বুঝছে, খারাপ হচ্ছে। শত কলঙ্ক সহ্য করেও রাধা মাধবের তাকে ছুটে গিয়েছিল। আর আমি আমার মাধবের জন্য এটুকু করতে পারবো না? আমি আবার বলছি সই, সেবা ব্রতেও তুই ললিতা সঙ্গীকে ছাপিয়ে গেলি। তবে সই একটা প্রার্থনা যেন করি, যেন হিতের বিপরীত কিছু না হয়, বিপরীত কিছু না হয়। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। ওই আমি তো বিকালে চলে যাচ্ছি, এখন তোকে আসি রে। আমি প্রার্থনা করবো তুই যেন জয়ী হোস, তোর ইচ্ছে যেন জয়ী হয়। ভালো থাকিস রে। শিখার বলে না? হ্যাঁ তো আমি এখানে। তুই তাড়াতাড়ি ঘরে চল। কেন রে, কি হয়েছে? তোর শাশুড়ি এসেছে, তুই তাড়াতাড়ি ঘরে চল না। আরে কি হয়েছে বলবি তো? আমার ছেলেটা বুঝি আপনি এভাবে ভেঙে পড়বেন না বেয়ার, শান্ত হন। কিন্তু আমার ছেলে নাকি, তাকে ডাকুন না একবার। শিখা ডাকতে গেছে, এক্ষুনি হয়তো এসে পড়বে।
চল মা, তুই পরে আমাকে চল, যাবো মা, অবশ্যই যাবো। রাজ্যে শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে। কেন কি করেছে সে? লেপ দিয়ে বাহাতে নেই শিরাটা এখন হয়েছে। হাসপাতালে বেডে শুয়ে আছে ঘরে, তার বাপ তার মাথার সামনে বসে আছে। আমিও তো ছিলাম। সে বারে বারে তড়ফড় করছে রে মা, তাই আমি তাড়াতাড়ি তোকে আনতে এলাম। ডাক্তারবাবু কি বলছেন? বিপদ মুক্ত, তবে যার নাম ধরে খুঁজছে তাকে যদি নিয়ে যেতে পারি তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। যা মা যা, মা রাগ করে থাকিস না, ছেলেটাকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে আয়। যা সরে যা, গাছকে যত তাড়াতাড়ি তুই সতেজ করে তুলতে পারবি তত তাড়াতাড়ি সেটা বাঁচা করে ঘরে ভরিয়ে দেবে। জামাইবাবু তোকে খুব ভালোবাসে রে দিদি। সেই ভালোবাসার বিরহেই সেই কাজ করেছে রে মা। তুই না পাশে দাঁড়ালে সেদিন তার নিজেকে সামলাতে পারছে না। চল চল, তুই তাড়াতাড়ি চল, তাকে সামলাবি চল। আসি মা। এসো মা, চির আয়ুষ্মতী হও, স্বামীর মুখ উজ্জ্বল করো। না, মানে না, আমি বললাম তো আমি যাবো না। সে কি মা, যাবো বলে এগিয়ে বললাম তো আমি যাবো না। কেন যাবি না? আমার ভালো লাগছে না। ওই, এখন আমার তোমার জয় তো। তোর স্বামী অসহায় অবস্থায় এখন এখন তার তোকে প্রয়োজন, আর তুই বলছিস কি আর যাবি না? আমি তো তাকে ডিভোর্স দিয়েছি। তাহলে তাহলে আমাকে আর এখন তার কিসের প্রয়োজন? তুমি এখনো আমার ছেলের নামে সিঁথিতে সিঁদুর পরে আছো বৌমা। আপনার ছেলে? কেমন আপনি? যে ছেলে অসহায় অবস্থায় আপনাকে খোঁজ করে না? আসলে কি জানিস তো মা, একটা বয়সের পর এই দুনিয়ার সব ছেলেদেরই মা বাবার ভালোবাসার বাঁধন অকুলান হয়ে পড়ে। তখন তাকে ভালোবাসার বাঁধতে প্রয়োজন হয় তার জীবন সঙ্গিনী। মারে তুই তো তার জীবন সঙ্গিনী। আবার জ্ঞান, আবার জ্ঞান। দেখুন, বারবার এক কথা বলে বিরক্ত করবে না তো। যান যান, নিজের ছেলের কাছে যান। তাই কি হচ্ছে নাকি? এই, তুই কেন বেশি বকছিস রে? বললি না তুই কাল বাড়ি যাবি? যা না যা, সে ব্যাগ কোথায় যা? দিদি, তুই কেন এমন করে দিলি রে দিদি? তুই ছোট, ছোটর মতো থাকবি। একদম মনে রাখতে পারবি না। চল না চল শিখা, আমাদের এখানে এখন না থাকাটাই ভালো। শান্তি হলো তো, শান্তি হলো ছোট বোনটাকে কাঁদিয়ে। মা, ওই যে পূর্বের মাঝখানে কথা বলছিল। তুমি তো শুনছো না বড়দের কথা? মা, তোমরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? শান্তির ঘরে অশান্তির আগুন জ্বেলে তুমি এখানে শান্তি ভুলতে এসেছো? যাও, তুমি এক্ষুনি আমার সঙ্গে যাও। মা, তোমরা কেন বুঝতে পারছো না? কোর্টের অর্ডার অনুযায়ী এই 6 মাস যদি আমরা আলাদা থাকতে না পারি, তাহলে তাহলে আমাদের ডিভোর্স। না হো তোমার ডিভোর্স, আমরা কেউ চাই না তোমাদের ডিভোর্স হোক। মা, তোমাদের চাওয়াটাই কি শেষ? আমার চাওয়া না চাওয়ার কি কোনো দাম নেই? না দাম নেই। তোমাদের তোমাদের দুই বোনের ভালো কিছু চাহিদা পূরণের জন্য আমি নিজেকে নিঃশেষ করে দিতে পারি, কিন্তু কিন্তু যে চাওয়াই তোমাদের ভালো কিছু হবে না সেই অন্যায় আপনার আমি কিছুতেই প্রশ্রয় দেবো না। যাও, তুমি তোমার শাশুড়ি মায়ের হাত ধরে এক্ষুনি বেরিয়ে যাও, চিরজীবনের মতো। মা, তুমি আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? জীবনের মতো? হ্যাঁ, যদি তাই ভেবে থাকো তাহলে তাই। আর বলো, তুমি সেদিনই বাড়িতে ফিরবে যেদিন যেদিন রিজু তোমার সঙ্গে থাকবে, নতুবা বাহ, বাহ শাশুড়ি মা, বাহ। এবার আপনার শান্তি হয়েছে তো?
দোষ আমার গর্বে, দোষ আমার মাতৃত্বে। তবে আজ আমি তোকে কথা দিচ্ছি, তাকে আমি সেইভাবে ইস্পাতের ফলার মতো করে দৃঢ় করে তুলবো, যাতে আবেগের অশ্রু তার গাল বেয়ে গড়িয়ে না পড়ে, যাতে সে হজম করতে শেখে। তবে আজ থেকে তুই তার কাছে মৃত হয়ে গেলি। পারলে পারলে এসে কিছুটা বোঝাবেন না হলে আমার ছেলে যে অকল্যাণ হবে, অকল্যাণ হবে। আপনার ছেলের কল্যাণে তবে মুখে গেছে শুধু শুধু। কি করছিস তুই? তুই কি পাগল হয়ে গেলি? তুই কি পাগল হয়ে গেলি? কি করছিস তুই? তুই কি পাগল হয়ে গেলি? পাগল হয়ে গেছে গুজেটি, পাগল হয়ে গেছে, কঙ্কনা পাগল হয়ে গেছে। সত্যি বললি? হ্যাঁ গুজেটি, সত্যি একদম 100%। কি পাশে? 100% গো, 100%। সেটা আবার কি জিনিস? তুমিও জানো না? তুমি আর কি করে জানবে বলো? তুমি তো আমার মতন এখান সেখান দুধ বেচতে যাও না। তোর দুধ বেচার সঙ্গে এর আবার কি সম্পর্ক? আছে গো জেঠি, আছে। পরশু বিকেলে আমি যখন রায়দের বাড়িতে দুধ দিতে যাচ্ছিল, তে মাতার করে যেসব ছেলেগুলো বসে থাকে না, ওরা সব মোবাইলে দেখছিল। কি দেখাচ্ছিল? আরে জিদার কোয়েলের সিনেমা। দুজনে নেচে নেচে যা গান করছিল না, সে দেখলে তুমি কি বলবে? আনের পাশে লাউ লাউ লাউ, আনের পাশে লাউ লাউ লাউ, আনের পাশে লাউ লাউ লাউ। পরেও বলে সব ছেলে বলে আমাকে ডেকে দেখালো, ওদেরকে জিজ্ঞাসা করতে বললো এর মানে 100% ভালোবাসা। আর সেটাই আমি কায়দা করে এখানে বলে দিলুম। সেটা তো আগে বললি। ওটা হলো ইংরেজি ভাষা। 100%। হ্যাঁ ওই হলো, মানে 100% সত্যি কথা। আচ্ছা, তা ভালোই হয়েছে। অন্তত পাড়ার ছেলেগুলোর মাথা চিবিয়ে খেতে পারবে না। তুমি কি বলছো গো জেঠি? সে পাড়ার ছেলে মেয়েদেরকে পাবে আর কোথায়? সে তো কাল রাত থেকেই ঘরে নেই। মানে? আরে কাল দুপুরবেলায় ও সাউর এসেছিল ওকে নিতে। ও স্বামীর যে খুব অসুখ। তা অমন অপয়া বউ থাকলে অসুখ তো করবে। না গো জেঠি, এটা সেরকম অসুখ নয়, নিজে নিজেই করেছে। ওই যেরকম সিনেমাতে হয় না, দুজনে নেচে নায়িকার জন্য নায়ক হাত কাটছে, আবার নায়িকার জন্য নায়িকা বিষ কাটছে, এটা সেরকম। আর মেয়েগুলোকেও বলি সেরকম, যার নিজের নয় তার জন্য শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়া। আরে ওটা তো হওয়ারই কথা ছিল। হ্যাঁ, অপরাধ বলে একজন আছে না? আরে সবটা শোনোই না, কঙ্কনা তো যাবেই না, গো ধরে বসে আছে, আর আরো কিসব উল্টো পাল্টা কথা বলছে। আর কাকিমা মানে কঙ্কনার মা রেগে এমন মার মেরেছে, তাতেই নাকি পাগলে রেতে বেড়া ঘর ছেড়ে পালিয়ে গেছে। হ্যাঁ সত্যি? যাক, ভগবান আমার কাজটা করিয়ে দিয়েছে। জানো সারাদিন না ওদের হাড়ি যাবেনি, কাকিমা খুব চাপা তো, চট করে কাউকে কিছু খুলে বলে না। আর জানাবে আর কোন মুখে? কঙ্কনা যে কেন এমন করলো, কোথায় গেল, কেমন আছে, কে জানে? কে জানে? তুই ফেলে এসেছিস কারে মন মন রে
মন মন রে আমার। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মর মরেতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মর মরেতে। মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে। মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে। যে পথ গেছে সন্ধ্যা তারার পার। আজ থেকে তুই তার কাছে মৃত হয়ে গেলি। কিন্তু কাউকে প্রবেশ করবি না। বেরিয়ে যা, বেরিয়ে যা। বেরিয়ে হয়ে গেলি তুই। মুখে ফেলাই তুই কিন্তু। বেরিয়ে যা তুই, তুই তুই। তুই শ্রেষ্ঠ ললিতা, তুই শ্রেষ্ঠ। তুই শ্রেষ্ঠ ললিতা, তুই শ্রেষ্ঠ। বেরিয়ে পাগল হয়ে গেলি, তুই পাগল হয়ে গেলি। বেরিয়ে মৃত হয়ে গেলি তুই। মুখে ফেলাই তুই শুধু। আজ থেকে তুই তার কাছে মৃত। বেরিয়ে যা, তুই আমাদের এখনো কোনো মেয়ে একাকি যায়। আমি ওকে দেখি, কিন্তু কি যদি পুলিশ কেস হয়? না না, যাই হোক, আমি একজন মেয়ে, একজন শিক্ষিকা, আমাকে এইটুকু দায়িত্ব নিতেই হবে। ও মেয়ে, মেয়ে, ও মেয়ে শুনছো? আসো তো। ছাগলও বসে আছে, তোমরা ডিস্টার্ব করো না। সই শোন না হলো সই, দুটো মনের কথা কই। তুই যদি না বলবি তবে বলবে কে বাবা? তুই যদি না বলবি তবে বলবে কে বাবা? তুই যদি না বলবি তবে বলবে কে বাবা? যাই কঙ্কনাদের ঘরে দুধটা দিয়ে আসি, আর ওর বোন মানে শিখাকে সই পাতিয়ে হাড়ির খবরটা নিয়ে আসি। কঙ্কনা বরের ঘরে গেল না কোথায় রইলো, কোনো খবর আছে কিনা, এই আর কি। না, সন্ধান চাই এই জায়গাটা তো দিদির কোনো খবর নেই। কতদিন হয়ে গেল দিদি ঘর ছাড়া। বিবাহিত মেয়েরা তো বিয়ের পর বাপের ঘর ছেড়েই থাকে মা। শ্বশুর বাড়িতে থাকে মা, কিন্তু দিদি তো। সেটা তার কপাল। আমি তো তাকে তার ঘর ঘর তার নিজের ঘরে পাঠাতে দিয়েছিলাম, কিন্তু আর কত সন্ধান করতে পারি মা। তবুও ওভাবে দিদিটাই হাত করে কোনো উচিত হয়নি মা। হ্যাঁ, এখন তুমি আমাকে দোষারোপ করবে। যা, তুই দুধটা নিয়ে আয়। ঠিক আছে। আমি সব শুনেছি, তাতে করে যা বুঝলুম
এরা এখনো কোনো খবরই জানে না। খবরটা তুই আর কাউকে জানাসনি তো? আরে বাবা, তুই তো কখনোই বিশ্বাস করবি না। তাছাড়া ওই যে তুই একটু দেখো, পুরো হতভম্ব হয়ে গেছি। সবাইকে যে এরকম ভাবে দেখো, আমি পুরো হতভম্ব হয়ে গেছি। আমি তো তোর ফোনটাকে আমারই তো হাত পা আছেই। আর তুই তো তোকে চোখের সামনে। প্রথমটা না আমার বাবার কোনো কাজ করছিল না। তারপর হঠাৎ করে তোর কথা মাথা গেল। ভগবানের অশেষ করুণা। ঠিক তিনি তোকে আমার কথাই মনে করিয়ে দিয়েছেন। কারণ আমি যে সেই নিষ্পাপতার একমাত্র সাক্ষ্য। কিসের নিষ্পাপতার কথা বলছিস রে? বলবো সব বলবো। আগে বল সে কেমন আছে? এখন তো ঘুমাচ্ছে, খুব দুর্বল হয়ে পড়েছে। ডাক্তারবাবু বিশ্রাম দিতে বলেছে। জানিস সই, আমাদের কঙ্কনাসে অনেক মহৎ। আমাদের সেখানে কয়েক যোজন এগিয়ে। সে তো অনেক আগে থেকেই ছিল। আরে আগে তো শুধু এগিয়েছিল। আর এখন ওই চিন্তা ভাবনা আমাদের প্রাণের বাইরে। আচ্ছা, এবার তো ওদের বাড়িতে খবরটা দিই বা। না থাক। এখন সে সময় নয়। আগেও পুরোপুরি সুস্থ হয়ে উঠুক, তারপর না হয় ভেবে দেখা যাবে। ক্ষণ সই নিজের জীবনকে বাজি রেখে এক মহৎ লড়াই নেমেছে রে। আমাদের উচিত তাকে সর্বাত্মকরণে সাহায্য করা। অবশ্যই করবো, কিন্তু ও যে এইভাবে একা একা, সেটাই তো আমার বোধগম্য হচ্ছে না। বুঝতে তো আমিও করতে পারছি না। তবে বোধহয় কিছুটা হয়তো আজ করতে পারছি। কারণ সেদিন ওদের বাড়ি ঝামেলায় আমিও কিছুটা সময় ছিলাম। তবে যাই হোক, ও তো কাছে আছে। শৈল, এই রে। চাদরটা আমার কাছে ছিল, তুই রাখ। আমি তবে এবার আসি রে। কোথায় যাবি তুই? ও চম্পা, তুই এখানে কেন? সয়ের বাড়ি কিন্তু শুধু একাই আসতে পারিস, আমি আসতে পারি না? বেশ, তোরা গল্প কর, আমি তবে এবার আসি। হ্যাঁ, কি বলছিস শোন? কোথায় যাবি? শ্বশুর বাড়ি? রিচুর ছোটে মন কাঁদছে। চম্পা, কি বলছিস তুই? বাপের বাড়ি থেকে ওকে ডিভোর্স দিয়ে দিস নাকি? চম্পা, এখান থেকে পাল্টে যাইছিস? কোথায় যাবে ঠিক করেছিস? গল্প ঠিক করে তো আর আমি বাড়ি থেকে বের হইনি। তার মানে তুই তাই আবার রাস্তায় বের হয়ে গেছিস। কি উল্টো পাল্টা বকছিস তুই? এখন তো কোথাও যাওয়া যাবে না। আর এমনিতেই তোর, তাছাড়া তোরও তো স্কুল কামাই হচ্ছে। সই, তুই আমাকে এখান থেকে তাড়িয়ে দিলে কি হবে? আমি তোর সঙ্গে থাকতে পারবো না। দেখ সই, তুই এতই কি শুধু মহৎ হবে? এই মহৎ মানুষের সেবা করার একটু সুযোগ আমাকে দিবি না? চম্পা, তোরা নিজের হারে আমাকে দূরে ঠেলে দিচ্ছিস। আমি আমার প্রেম দিয়ে তার পূজা করতে চেয়েছি। তোরা আমাকে মহৎ কাজে পর করে দিস না। তবে আয় সই, আর পর নয়। তোর পূজাকে সফল করতে আমরা তিন বন্ধু এক হই। বেশ, তবে তাই হোক। আমরা সব সই হাতে হাত রেখে কই, যেন সারাটি জীবন নদী ভাঙে বার হোক ছাড়খার। আমরা রচিব প্রাণ দিয়ে মন। এই কখনো কোথায় আছিস মা? ফিরে আয় না, ফিরে আয় আমাদের কলকাতাতে। দেখ, তোকে ছাড়া আমি ভালো নেই রে। একবার আমাকে মা বলে জড়িয়ে ধর। আমি তোকে মেরেছি, তোর খুব লেগেছে না রে মা? আমার কাছে একবার আয়, আমি তোকে অনেক আদর করে দেবো। মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবো।
আয় ঘুম আয়, আমার চোখের চোখে আয়, তোকে সোনার উপর মন দেব যদি রে ঘুমায়। আয় রে ঘুমায়, আমার চোখের চোখে আয়, থালা ভরা মিঠাই দেব যদি রে ঘুমায়। আয় রে ঘুমায়, আমার চোখের চোখে আয়, তোকে থালা ভরা মিঠাই দেব যদি রে ঘুমায়। আয় রে ঘুমায়, আয় রে ঘুমায়, আয় রে ঘুমায়। তুমি মাঝরাতে তাড়াতাড়ি এখানে আসো। চুপ, একদম চুপ। দেখছিস না আমার দিদি ঘুমাচ্ছে? ও, তোরা ঘুমাচ্ছে রে? তোকেও তার সঙ্গে ঘুম পাড়িয়ে দিতে হবে। চল, তোকে ঘুম পাড়িয়ে দিয়ে মা। মা হয়ে আমি ছেলের এই দৃশ্য দেখবো কেমন করে? হ্যাঁ, সে কথা দিয়েছে ঠিকই, কখনো সে আর আত্মহননের পথ বেছে নেবে না। কিন্তু কিন্তু তাই বলে এ কি? সময়ে খাওয়া নেই, দাওয়া নেই, চুলদাড়ি কাটা নেই, সারাদিন খাতা কলম নিয়ে ওপরে উঠে বুধ হয়ে বসে আছে। নিজের প্রতি কোনো চাহিদা নেই। হবে না, এইভাবে চলতে দেওয়া যাবে না। ছেলেকে আমার ফেরাতে আবার বিয়ে দিতে হবে। হ্যাঁ, আবার বিয়ে দিতে হবে। জীবন নিয়ে এইভাবে খেলা করছিস শোন। সই! দেখো, ও আবার কি খবর নিয়ে এলো। ঠিক রে, এত আনন্দ। আরে সইতে লিখছে। তুই নিজে কার কাছে গিয়েছিলি? আরে মাথা খারাপ, আমি নিজে আমার যাই নাকি? এই চর লাগাতে হয় বুঝলি, চর। এই আমাদের যে পাশের বাড়ির বউ মানুষটা আছে না, ওর পিসির বাড়ি ওদের পাশের গ্রামে। আর ওই যে ওদের পাড়া ছেলেগুলো ওই পাড়াতে পড়তে যায়। ব্যাস, তাদেরই কেন লাগবে? কি রে শোন, কি ভাবছিস? না রে, আমার না খুব টেনশন হচ্ছে জানিস। ভাবছি বই তো হয়ে এলো, এর মধ্যে সে ঠিকঠাক লেখা তৈরি করতে পারলো কিনা। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে রে। টেনশন করিস না শোন, তোর দেখ বিফলে যাবে না। সই, তুই তো তাই সত্যি এতদিন বুকে পাথর চাপা দিয়ে যে কষ্ট তুই সহ্য করতে চলেছিস, আর আজও তুই সফল হতে চলেছিস, তাহলে কেন নিরাশায় ভুগছিস? সফল হওয়ার হতে চলার মধ্যে যে অনেকটাই তফাৎ। এমনটা হয়ে যাবে না তো সই? চায়ের কাপে ঠোক চন্দ্র পার্থক্য, তাহলে তো তোর দেখ বিফলে যাবে না। মনে শক্ত কর শোন। সই, তোদের মনে পড়ে আমাদের সেই অষ্টসখীর কথা? কেন মনে পড়বে না? আমরা তিনজন ছাড়া চারু, হেমা, বৈশাখী, পুষ্পা, কল্পনা। খুব ইচ্ছা করছে আবার সবাইকে এক কাছে রেখে আমাদের সেই অষ্টসখীর গান। সবাইকে হয়তো এখন আর একসঙ্গে এক কাছে নাও পাওয়া যেতে পারে। আমরা আর সই মিলে অষ্টসখীর গানের ডালা সাজিয়ে রাধা মাধবের আরাধনা করতাম। হ্যাঁ, সবাইকে নাই বা পাওয়া গেল, খোঁজ খবর করলে কিছু যেমন কথা পাওয়া যেতেই পারে না রে শৈল। হ্যাঁ, জয় রাধা মাধব শঙ্কর, জয় রাধা মাধব বিপত্তারণ শঙ্কর মোচন। হে রাধা মাধব বিপত্তারণ, হে তুমি আমাকে কোন সংকটে ফেললেন? দেখুন বেয়া, এই বিয়েটা যেমন আপনার কাছে সংকট বলে মনে হচ্ছে, ঠিক তেমনই এই বিয়েটা আমার যদি না হয় সেটা আমার কাছে বেশি সংকট। কিন্তু এক স্ত্রী থাকতে দ্বিতীয়বার বিয়ে? স্ত্রী? কোথায় স্ত্রী? তাছাড়া সে তো নিজেই জীবন দিয়ে চলে এসেছে। ডিভোর্স তো এখনো হয়নি বেয়া, তাছাড়া তাদের 6 মাসের মেয়াদ ফুরোতে এখন 2 মাস বাকি। বেশ তো, নিয়ে আসুন তাকে। মেয়েটা যে আমার কোথায় গেল সেই জন্যই তো বলছি বেয়া, 2 মাস
মিছিমিছি কেন 2 মাসের জন্য কান্নাকাটি করছেন? 2 মাস এক কথায় শেষ করা যায় না বেয়ান। এর মধ্যে 60টা দিন, কত দণ্ড, কত পথ, কত খড়, আর মানুষের মন তো ক্ষণে ক্ষণে বদলায়। পাল্টে গেছে, হয়তো তার দুনিয়াটাই পাল্টে গেছে। বেয়ান, এত খোঁজ খবর করার পরেও একটা মেয়ের কোনো সন্ধান পাওয়া যায় না। আমার মনের বিশ্বাস সে একদিন নিশ্চয়ই ফিরবে। ফিরে আসার মতো মুখ থাকলে তো। মানে সে কি বেয়ান, আপনি টিভিতে সাবধান ইন্ডিয়া দেখেন না? মেয়ে মায়ের সাথে ঝগড়া করে ঘর থেকে পলাতক, তারপর নানান জায়গায় নানান ভাবে খোঁজ খবর করার পর শেষে পুলিশ তাকে উদ্ধার করছে শহরের নাম করা শাখানা থেকে। চুপ করুন বেয়ান, আপনি চুপ করুন, চুপ করুন। একজন যুবতী মেয়ে 3 মাস ঘর ছেড়ে থাকলে আর কষ্ট পেন? শোনা গো, খুব কষ্ট হচ্ছে না সত্যি কথাগুলো শুনতে? শালিনী ঝরঝর করে, শালিনী আমার ছুঁচের বিচার করে। উনি বলছেন আপনি নাকি নেই। যেই মেয়ে কোনো কারণ ছাড়াই নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসতে পারে, তার সেখানে কি কুকুর বলে? আর তার সেই নিজ মানসিকতা তৈরি ফ্যাক্টরি হচ্ছে না আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছেন মহানিক মহিলা। আপনি কি শুধু আমাকে অপমান করার জন্য এসেছেন? না না, অপমান কেন করব? আমি তো শুধু আমার ছেলের বিয়ে অনুমতি দিতে এসেছি। আমরা অষ্ট সুখীর দল, চল চল চল, রাধারে সাজাই মাধবে সাজাই খুঁজব চরণ। আমরা অষ্ট সুখীর দল, চল চল চল, রাধারে সাজাই মাধবে সাজাই খুঁজব চরণ। চন্দনে চড়ছি তোরে দেব অঙ্গিতে, চম্পার গাছ বন্ধ করাবো হাতে। ও চন্দনে চড়ছি তোরে দেব অঙ্গিতে, চম্পার গাছ বন্ধ করাবো হাতে। দুই নয়নে সন্তানে পরাবো কাজল, রাধারে সাজাই মাধবে সাজাই খুঁজব চরণ। আমরা অষ্ট সখীর দল, চল চল চল, রাধারে সাজাই মাধবে সাজাই খুঁজব চরণ। দুঃখ মাঝে সকাল সাজে তোমরা উঁচু করে, তোমাদের সঙ্গ পেয়ে আমরা বিভবন। দুঃখ মাঝে সকাল সাজে তোমরা উঁচু করে, তোমাদের সঙ্গ পেয়ে আমরা বিভবন। মধুর গীত বাদ্য হবে নৃত্য সহযোগে, আনন্দের মিলন ভরে দেখব দুর্যোগে। ও মধুর গীত বাদ্য হবে নৃত্য সহযোগে, আনন্দের মিলন ভরে দেখব দুর্যোগে। ভক্ত আমরা ভগবানের রচিব কুঞ্জ স্থান, রাধারে সাজাই মাধবে সাজাই খুঁজব চরণ। আমরা অষ্ট সখীর দল, চল চল চল, রাধারে সাজাই মাধবে সাজাই খুঁজব চরণ। আমরা অষ্ট সখীর দল, চল চল চল, রাধারে সাজাই মাধবে সাজাই খুঁজব চরণ। রাধারে সাজাই মাধবে সাজাই খুঁজব চরণ। রাধারে সাজাই মাধবে সাজাই খুঁজব চরণ। কিন্তু তার মানে সমস্যাটা ঠিক করে ফেলেছে। কবে কি
আছে, তারপর শ্বশুরের জামাইবাবুর আবার বিয়ে হচ্ছে। তাই তো মা গেল দিদির শ্বশুর বাড়ি। যদি বলে করে আটকানো যায় অন্তত কাকিমা শিখা সম্পাদি বলো না। এই শিখা কাকিমা করে মা কেন? আরে বল না, তোর মায়ের সঙ্গে ভীষণ জরুরি দরকার আছে। কিন্তু মায়ের বাড়িতে নেই। সে কি? কিন্তু আপনার সঙ্গে এক্ষুনি কথা বলতে না পারলে কি দরকার তুমি আমাকে বলো, মায়ের আমি বলে দেবো। হ্যাঁ, শোনাতে তো তোকেও হবে, কিন্তু কাকিমাকে আমি খুঁজে বলতেই হবে। কোথায় গেছে কাকিমা? আর কেন বলো, দিদিকে তো পাওয়া যাচ্ছে না, তাই দিদি নিখোঁজ ধরে নিয়ে ওরা জামাইবাবুর আবার বিয়ে দিচ্ছে। তাই তো মা গেল দিদির শ্বশুর বাড়ি। যদি বলে করে আটকানো যায় অন্তত 2 মাস। জানি না দিদি এখন যেতে আসবে কিনা। এই বাড়ি, এসে তুমি কি বলছিস? দিদি, আমাদের সাথে তো আমাদের কাছেই আছে, সে কোথাও হারেনি রে। সত্যি বলছো তুমি? আমার দিদি তবে তবে কেন বলছিলে তোমরা আমার দিদির কোনো খোঁজ করো না? চুপ কর, চুপ কর, আর ভাবিস না। শব্দটা দিতে নিষেধ ছিল রে। দিদি নিষেধ ছিল? হ্যাঁ, নিষেধ তো তার এখনো আছে, কিন্তু আজ আর তার নিষেধ মেনে বসে থাকলে চলবে না। আমি ঠিক বুঝতে পারছি না। আমাদের সাধারণের বোঝাবুঝি থেকে তোর দিদি অনেক এগিয়ে রে। চল চল, আমাদের এক্ষুনি যেতে হবে তোর দিদির শ্বশুরবাড়ি। যেতে যেতে রাস্তায় তোকে আমি সব বুঝিয়ে বলবো। হ্যাঁ হ্যাঁ চলো। কিন্তু যেমন করে হোক এই বিয়ে আমাদের আটকাতেই হবে। বোঝাতে হবে তোর মাকে, তার শাশুড়ি মাকে। আর হ্যাঁ, অবশ্যই যেন পিছুর কানে কিছু না পৌঁছায়, তার যেন ধ্যান ভঙ্গ না হয়। আমার শরীর এত দিনে এক স্বপ্ন আশা শেষ করতে এসে গেলে না না, চল চল তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ চলো। সব কথাই যতই তোমাকে নির্দোষ সাজাক, যতই বলুক তুমি কুত্তির মতো না জেনে শুনে কথা দিয়েছো, তবু কথা তো দিয়েছো। দ্রৌপদীকে তো অনিচ্ছার সত্ত্বে 5 স্বামীকে নিয়ে ঘর করতে হয়েছিল। আমাকে স্বামীকেও প্রমাণ করতে হবে নিজের অস্তিত্বে। তাছাড়া কি আমার কোনো অস্তিত্ব নেই? মিথ্যা কি বলছি কি তবে সত্যি? একদিন নিজের হাতে শিরা কেটে শরীর থেকে সমস্ত রক্ত বের করে দিয়ে নিজের ভালোবাসার শ্রেষ্ঠতা প্রতিষ্ঠা করতে চেয়েছি। ভেবো না তাহলে পারবো না। আমি দুর্বল নই। অষ্টসখী তোমার সুখ সাফল্যের সেবায় আমার স্বামীর তুচ্ছ জীবন মিশিয়ে দিলাম। যদি আবারও কোনো জন্মে তুই একা একা অন্ধকারে এখানে কি করছিস? আবার তুই মাথা ঘুরে পড়ে গেছিস? ওঠ, উঠে পড়। শোন শোন, দেখি এটা তো বিষ।
বেয়ার, সে আপনার মেয়ে, তাই আপনি সব ভুলে যেতে পারেন। কিন্তু যে ঠেক আমি পেয়েছি, এত সহজে ভোলার পাত্রী আমি নই। নিজের কানে তো সবই শুনলেন বেয়ার, দোহাই আপনার, আর রাগ পুষে রাখবেন না। সে যদি আমাকে একটিবার এসে বলতো আমার ছেলের ভালোর জন্য, আমি নিজেই তাকে। তাছাড়া আমার ছেলে অসুস্থ দিলেও সে একটা বারের জন্য খোঁজ নেয়নি। খোঁজ তো আপনার ছেলেও নেয়নি বেয়ার। কি করে নেবে? আপনার মেয়ে তো তাকে মরা মুখে দিব্যি কেটেছিল। আস্তে কাকিমা, কথাগুলো যেন রিজুর কানে না পৌঁছায়। তাছাড়া ওই ঘটনার পর আমি নিজেও চাইনি সে তার সাথে কোনো যোগাযোগ রাখুক। কথাগুলো যেন রিজুর কানে কোনো মতেই না পৌঁছায়। এখন লেখা জমা দেওয়ার 7টা দিন দেরি আছে। লিখছে মা, লিখছে, সে লিখছে। তাকে এখন 7টা ডাকলে একটা সাড়া পাওয়া যায়। হ্যাঁ ভগবান, আমি অসহায়ের মতো মেয়েটাকে মেরে ঘর থেকে তাড়িয়ে দিলাম। আমার এই পাপ তুমি ক্ষমা করো না ভগবান, আমার এই পাপ তুমি ক্ষমা করো না। মা, তুমি চুপ করো মা। আমাকে একবার তার কাছে নিয়ে চল না মা। ফোনটা মানে সাইলেন্ট করেছিল বলে শুনতে পাইনি। তুই এবার ফোনটা করে দিয়ে দেখি তো। হ্যাঁ শৈল বল। কি হয়েছে তোমার? কি হয়েছে তো? বাড়ি বসো। কি হয়েছে? কি হয়েছে? তুই কি করলি সই? তুই কি করলি? আমাদেরকে আরেকটু ভরসা করতে পারলি না? চম্পা গেছে তো তোর মায়ের কাছে তোর শাশুড়িকে বোঝাতে। তুই আর একটু সময় আমাকে দিলি না। আমি ফোন করেছি, ওরা হয়তো এক্ষুনি এসে পড়বে। আমি তাদেরকে কি জবাব দেবো? ওই আরো ছুটে আসছে ঘন্টার সাথে খুশি বানিয়ে। আমি ওদেরকে কি বলি? কি ওদেরকে মন খারাপ? চুপ করে থেকো না শৈল, তুমি তাড়াতাড়ি বলো। আমি যে তার কাছে ক্ষমা চাইতে এসেছি আজ। শৈল, সত্যি করে বল না, সে বেঁচে আছে তো? আমি আমার ঘর ভাঙা করে ভাঙি দিয়েছে। না কাকিমা না, তুমি এখন ভেবে করো না। সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ঠিকই, কিন্তু এখনো সে নিজস্ব লড়াই চালিয়ে যাচ্ছে। কোথায় সে? ওই কাঁচের দেয়াল ভরা আইস রেখে। আমাকে একটিবার তার কাছে নিয়ে চল না। আমি কতদিন তার মুখটা দেখিনি। এখন তার সঙ্গে দেখা করা যাবে না। ভগবান, ডাক্তারবাবুরা কি বলছেন? 72 ঘন্টা না বেরোলে কিচ্ছু বলা যাবে না। এখনো 3টে দিন। নমস্কার, সাহিত্য দিশারি অ্যানুয়াল ফাংশন মঞ্চে আপনাদের সকলকে স্বাগত। পূর্ব ঘোষণা মতোই সাহিত্য দিশারির পক্ষ থেকে এবার নাট্য সাহিত্যের উপর আলোকপাত করা হয়েছিল। ইতিমধ্যে বহু নাট্যকার তাদের নাটকগুলি আমাদের দপ্তরে জমা করেছেন এবং আমি আশা করব যে আগামী দিনে আরো অনেক ভালো ভালো নাটক আমাদের দপ্তরে জমা পড়বে। তবে বন্ধুগণ, কালই কিন্তু জমা দেওয়ার শেষ দিন। আমাদের বিশিষ্ট সাহিত্যিক বৃন্দগণ, সাহিত্যিকদের নিয়ে যে গড়া হয়েছে আমাদের বিচারক মণ্ডলী,
তারা যথাযথভাবে সেই বইগুলো পরিমার্জনা করার পর সেখান থেকে বেছে নেবেন শ্রেষ্ঠ নাট্যকারকে এবং সাহিত্য দিশারির পক্ষ থেকে সেই নাট্যকারকে বিশেষ পুরস্কার সহ এক গুচ্ছ সম্মানে ভূষিত করা হবে। আর ফাইনাল রেজাল্ট জানার জন্য আর মাত্র 72 ঘন্টার অপেক্ষা। ইতিমধ্যে কিন্তু আমাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, বিচারক মণ্ডলীরা তাদের কাজ শুরু করে দিয়েছে। আসুন আমরা দেখে নিই কোন নাট্যকারের মাথায় উঠতে চলেছে শ্রেষ্ঠ নাট্যকারের মুকুট। কে হয় সেরা? ওমা চম্পা, তোর এই ফোনটা দিয়ে একবার রিজুকে ফোন কর না মা, সে একবার এসে দেখে যাক। হ্যাঁ, এই না, একদম না। কেন কাকিমা? আজ আপনার স্বপ্ন পূরণের দিন, আমার হতভাগিনীদের আজ স্বপ্ন পূরণের দিন। ঠিক বলেছেন বেয়ান। হ্যাঁ, মেয়েটা স্বপ্ন দেখেছিল একদিন তার স্বামীর মাথায় উঠবে শ্রেষ্ঠ নাট্যকারের মুকুট, আর সেই মুকুটের আলোয় উজ্জ্বল হয়ে উঠবে তাদের ভবিষ্যতের পথ। স্বামীর গরবিনী সেই মেয়ে স্বপ্নকে বাস্তবায়িত করতে কখনো শিখেছে কলঙ্কিনী, কখনো বিশ্বাসঘাতকিনী, স্নেহময়ী, দুঃখদায়িনী হয়ে আজ সে নিজেই স্বপ্ন হয়ে শুয়ে আছে। আমি মা হয়ে তার সেই ইচ্ছার অবর্জনা করতে দিতে পারবো না। আরে যা ঘটে ঘটুক, প্রতিযোগিতা শেষ না হওয়া পর্যন্ত রিজুকে কোনো রূপ ডিস্টার্ব করা চলবে না। রক্ত লাগবে চম্পা, আরো 2 বোতল রক্ত লাগবে। কিন্তু দরকারকে ও বলছে রক্ত আর পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের তো আর রক্ত দিচ্ছে না। হ্যাঁ ভগবান, আমার রক্তে গড়া, অথচ আমার রক্তে কাজ হবে না। হ্যাঁ, মিলবে। যখন হাসপাতালে ভর্তি ছিল তখন ডাক্তার বাবু বলেছিল ও পজিটিভ, ও পজিটিভ। সাহিত্য দিশারির অ্যানুয়াল ফাংশন মঞ্চ থেকে আজই ঘোষণা করা হবে শ্রেষ্ঠ নাট্যকারের নাম। 3 দিন ধরে আমাদের বিচারক মণ্ডলী 120টি নাটক অধ্যয়ন করে সেখান থেকে তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন। যেহেতু আমাদের নাটকের মূল সুর বেঁধে দেওয়া হয়েছিল স্যাড, অর্থাৎ দুঃখ। এখন দেখা যাক কোন নাট্যকারের সেরা নাটকটি বেছে নেওয়া হয়। যে নাটকটি সেরা পুরস্কার পেতে চলেছে, সৌভাগ্যক্রমে সেটি পড়ার সুযোগ আমার হয়েছিল। সত্যি কথা বলতে কি, এই নাটকটি বর্ণনা করার উপযুক্ত ভাষা আমার নেই। নাটকটির অঙ্কিত কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নায়িকা চরিত্রটি যেন দুঃখের অশ্রুকে পান করে হয়ে উঠেছে চণ্ডীদাসের বিরোহিনী রাধা, এবং তাৎপর্যপূর্ণভাবে আমাদের নাট্যকার নাটকটি উৎসর্গ করেছেন তার স্ত্রীর উদ্দেশ্যে। আর দেরি নয়, এবার ঘোষণা। এবারে নাট্য প্রতিযোগিতার সেরা নাটকটি অষ্টসখীর জন্য আমাদের পুরস্কার জিতে নিচ্ছেন রিজু বসা। আমি রিজু বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রিজু বাবু, আপনি দয়া করে মঞ্চে আসবেন। স্যার, রিজু বাবু এক্ষুনি বেরিয়ে গেলেন। আজ বোধহয় আমাদের দুঃখের সাগরে ভাসার দিন। সারা নাটক জুড়ে রিজুবাবু যে দুঃখের মালা গেঁথেছেন তা বুঝি তার বাস্তব জীবনেও করতে চলেছে। এইমাত্র খবর এলো তার নাটক উৎসর্গকৃত ব্যক্তি অর্থাৎ তার স্ত্রী শ্রীমতী কঙ্কনা দেবী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। রিজুবাবু সেখানেই ছুটে গেছেন। আসুন আমরা সবাই মিলে তার আরোগ্য কামনা
চিরসখা হে ছেড়ো না মোরে ছেড়ো না সংসার গহনে নির্ভয় নির্ভর নির্জন স্বজনে সঙ্গে রহ চিরসখা হে ছেড়ো না